2 দিন আগে জ্যোৎস্না ও জননী হুমায়ুন আহমেদের অনেক বিখ্যাত উপন্যাস পড়া শুরু করেছিলাম। আজকে শেষ হলো। এতদিন কেন পড়িনি জানি না, যাই হোক শেষ করলাম আজকে। তো আপনারা যারা আমার গল্প শোনেন তাদেরকে একটা অনুরোধ করব, আপনারা এই গল্পের বইটা পড়েন। যদি না পড়েন তাও ইউটিউবে আমি শিওর কারো না কারো এটার উপর কভার থাকবেই, সেটা শুনিয়েন। যাই হোক, অফ টপিক। আমরা অ্যাডভেঞ্চার মেঘবতীতে ছিলাম। সেখানে রঞ্জু বিছানায় সাটপাট হয়ে শুয়ে আছে এবং তার ধারণা সে মরে যাচ্ছে, এবং সে এমন অঙ্গিভঙ্গি করছে যে পুরো ধারণা হয়েছে যে সে মরে যাচ্ছে। এরপর কি হয়? চালু মামা কি করে? চালু মামা কি তাদেরকে রেখেই চলে যায়? তারা একা একা কী করে ওই ভয়ঙ্কর জায়গাতে যেখানে কেউ নাই? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের পর্ব। চলুন দেখা যাক কতদূর কী জানা যায়। যখন এমন একটা রাত কাটালাম যে রাত কখনো শেষ হবে আমরা সেটা ভাবিনি। জালু মামা কিছুক্ষণ রঞ্জুকে দেখলেন, তারপর বললেন, কিছু করার নাই রঞ্জু, আমাদের ঢাকা ফিরে যেতে হবে, এক্ষুনি ফিরতে হবে, তুমি ওঠো। রঞ্জু চোখ খুলল না, মরে গেছে এমন ভান করতে লাগলো। মামা গলার স্বর আরেকটু উঁচু করলেন, বললেন, রঞ্জু ওঠো। রঞ্জু চোখ খুলল এবং বলল, উঠানটা একটু বড়ই আছে না? ঢাকা ফিরে যাওয়ার সাথে উঠান বড় থাকার কি সম্পর্ক আমি বুঝতে পারলাম না। আমি যদি না বুঝি, জালু মামার বোঝার কোনো প্রশ্নই ওঠে না। জালু মামা ভুরু কুচকে বললেন, উঠানটা বড় এটার মানে কি রঞ্জু? হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে। হে 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 কিন্তু শব্দটা শেষ করতে পারছেন না জালু মামা। বোঝা যাচ্ছে তিনি হেলিকপ্টার বলতে চাচ্ছিলেন। একটা হেলিকপ্টার ডেকে আনেন মামা, হেলিকপ্টার ছাড়া আমি যেতে পারবো না। হেলিকপ্টার, তাড়াতাড়ি হেলিকপ্টার, আমি পারবো না। জাদু মামা মুখ হা করে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না, মুখটা হা করে রাখলেন। খুব বিচিত্র দেখতে লাগলো তাকে। রঞ্জু চোখ বন্ধ রেখেই বলল, হেলিকপ্টারে রেড বডি নেওয়া সুবিধা। জালু মামা ঘর থেকে বের হয়ে বারান্দায় ছোট একটা বেঞ্চে বসলেন। আমিও মামার পিছু পিছু এসে বেঞ্চটার অন্য পাশে বসলাম। জালু মামা আমার দিকে তাকালেন, তারপর বিড়বিড় করে বললেন, আমার ঢাকা যেতেই হবে, এক্ষুনি রওনা দিতে হবে, তা না হলে ট্রেন ধরতে পারবো না। আর ট্রেন ধরতে না পারলে কাল ভোরের মধ্যে পৌঁছাতে পারবো না। আর ভোরের মধ্যে ঢাকা পৌঁছাতে না পারলে। জালু মামা থেমে গেলেন। ভোরের মধ্যে ঢাকা পৌঁছাতে না পারলে তার কি হবে সেটা আর বললেন না। জালু মামা আমার দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন মনে হলো আমার ওপরই সব নির্ভর করছে। আমি বললাম, যেতে যখন হবে তো তুমি চলে যাও। আর তোরা? রঞ্জু যেতে পারবে না, তাই আমাকে রঞ্জুর সাথে থাকতেই হবে। তারপরে কি? তারপর তোরা কখন আসবি, কিভাবে আসবি? আমার এবার জালু মামার উপর একটু রাগই উঠে গেল। তার ঠিক কেন এই মুহূর্তে ঢাকা ফিরে যেতে হবে সেটা আমি জানি না, কিন্তু বোঝা যাচ্ছে মামা আমাদেরকে এখানে ফেলে রেখেই ঢাকা চলে যাওয়ার কথা চিন্তা করছেন। আম্মু 100 বার মাম্মাকে বলেছেন আমাদের চোখে চোখে রাখতে, কিন্তু চোখে চোখে রাখা তো দূরে থাকুক, বেচারা রঞ্জুর কী হবে সেটা নিয়েও মামার সামান্যতম মাথা ব্যথা নাই। জালু মামা আমার উত্তরের অপেক্ষা করছিলেন। আমি কিছু না বলে মুখ শক্ত করে বসে রইলাম। জালু মামা আবার জিজ্ঞাসা করলেন, কোন দিন আসবি, কিভাবে আসবি? জানি না আমি। জানিস না মানে? কিভাবে জানবো আমি? রঞ্জু বেঁচে থাকলে একরকম, মরে গেলে আরেক রকম। আমি আগে থেকে বলবো কিভাবে? মরে যাবে কেন? কি খিদে পেয়েছে তাই ওই জন্য ওরকম কাবু হয়েছে? এক প্লেট খেলেই চাঙ্গা হয়ে উঠবে। চাঙ্গা হলে তো ভালোই। হ্যাঁ হ্যাঁ, 100 বার চাঙ্গা হয়ে উঠবে। সাধু মিয়া বাজার থেকে এসে রান্না চড়িয়ে দিবে। আমি কথা না বলে মাথা ঝাঁকালাম। ঘাট ঝাঁকানোর সুযোগ খুব একটা বেশি পাই না। আম্মু কি খাবো একবার জিজ্ঞাসা করেছিলেন, আমি উত্তরে এরকম কথা না বলে ঘাট ঝাঁকিয়েছিলাম।
আম্মু তখন যেভাবে আমার কানটা ধরে পুরো মাথা ঝাঁকিয়ে দিয়েছিলেন বুঝতে পেরেছিলাম আলাপ আলোচনার এই পদ্ধতিটা খুব একটা সুবিধার না। জালু মামা অবশ্য ঘাড় ঝাঁকানো নিয়ে বেশি একটা মাথা ঘামালেন না। বললেন, তাহলে তুই যখন ভাবছিস যে রঞ্জুকে নিয়ে এখানে থেকে যাবি? আমি মামাকে থামিয়ে দিয়ে বললাম, আমি মোটেও সেটা ভাবছি না মামা। তাহলে? আমি বলছি যেহেতু তোমার চলে যেতেই হবে আর রঞ্জুর যেহেতু তোমার সাথে যাওয়ার কোনো উপায় নাই, তাই আমার এখানে থাকা ছাড়া আর কিছু করার নাই। হ্যাঁ, মানে তোরা তো একবার একা থাকবি না। আমি না থাকলেও ছাদু মিয়া থাকবে, তোদের দেখে শুনে রাখবে। আমি মাথা নাড়লাম, বললাম, না মামা, সেটা এখনও জানি না। ছাদু মামা আমাদের দেখে শুনে রাখবে কি না বা রাত্রিবেলা খুন করে রেখে যাবে কি না আমি সেটাও জানি না। আমি খুব বড় একটা রসিকতা করে ফেলেছি এরকম একটা ভান করে জালু মামা হাসির মতো শব্দ করলেন। তারপর বললেন যে ছাদু মিয়া খুব বিশ্বাসী, কাজের লোক, তোদের দেখে শুনে রাখবে। আমি মাথা নাড়লাম, বললাম, আমার মনে হয় না। তুমি না খাওয়া দাওয়া রেডি করে রাখার জন্য বলেছিলে, সে করেছে? করেনি। হাতে টাকা না দিলে সে কিছুই করে না। না না, সে হ্যাঁ মামা, সেটাই। তোমার কথা শুনে না আমাদের কথা শুনবে? যাই হোক, এখন আর কিছু করার নাই। ছাদু মিয়া এখন একমাত্র ভরসা, সে যাই হোক না কেন। জালু মামা ঘড়ির দিকে তাকালেন, তারপর রাফ দিয়ে বললেন, সর্বনাশ হয়ে গেছে, আমাকে এখনই রওনা দিতে হবে। তোমার টেলিফোন নাম্বারটা দিয়ে যাও, ইমার্জেন্সি হলে তো আবার ফোন করতে হবে। হ্যাঁ, লিখে নে। জালু মামা তার টেলিফোন নাম্বার বললেন। আমি আমার নোট বই লিখে নিলাম। জালু মামা তার শান্তিনিকেতনের ব্যাগ ঘাড়ে নিয়ে হাঁটতে শুরু করলেন। আমি উঠে দাঁড়ালাম। জালু মামার পিছু পিছু হাঁটতে হাঁটতে বললাম, মামা, আমার মনে হয় আম্মু যেন কোনোভাবে জানতে না পারেন তুমি আমাদের এই দুজনকে জঙ্গলে একা ফেলে চলে গেছো। তাহলে তোমার কপালে খুব দুঃখ আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমার কি মনে হয় জানো? কি 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 মনে হয়? তুমি খামোখা এই মেয়েটার পিছনে সময় নষ্ট করছো। এই মেয়ে তোমাকে বিয়ে করবে না। 100 টাকা বাজি। কি কি বললি তুই? কিছু বলিনি, যাও। জালু মামা লম্বা লম্বা পা ফেলে চলে গেলেন। আমিও ফিরে এলাম। দেখি রঞ্জুটাকে তাজা করা যায় কি না। আমি আবার রঞ্জুর কাছে ফিরে এলাম। এখনও সে লম্বা হয়ে শুয়ে আছে। আমার পায়ের শব্দ শুনে পিটপিট করে তাকালো। আমি বললাম, এই, উঠে বস। কেন? জালু মামা আমাদেরকে ফেলে চলে গেছে। এখন আর কার সামনে মরে যাওয়ার অ্যাক্টিং করবি তুই? আমি মোটেও মরে যাওয়ার অ্যাক্টিং করছিলাম না অপু। ব্যাস, অনেক হয়েছে। একবেলা না খেলে কেউ মরে যায় না। মরে যাওয়া এত সোজা হলে এতদিনে দুনিয়ার সব মানুষ মরে মরে ভূত হয়ে যেত, বুঝছিস? রঞ্জু কিছু বলল না। বোঝা যাচ্ছে সে আমার কথাটা মেনে নিয়েছে। আমি এখন আরও জোর দিয়ে বললাম, একজন মানুষ কিছু না খেয়ে কয়দিন বেঁচে থাকতে পারে জানিস? আমি নিজেও জানি না। বানিয়ে কিছু একটা বলে ঠিক করব বলেছিলাম, কিন্তু রঞ্জু আমাদের জ্ঞানের সাগর, সে সব কিছু জানে। কিছু না খেলে 4 দিন, শুধু পানি খেলে কয়েক সপ্তাহ। তাহলে একটা টিউবওয়েল আছে, কিছু না থাকলেও পানি আছে। আমি মজা করার জন্য বলেছি, কিন্তু রঞ্জু একদমই মজা পেল না। সে বলল, কিছু না পেলে মানে? ছাদু মিয়া এসে রাঁধবে না? হ্যাঁ, রাঁধবে, মনে হয় চলে আসবে কিছুক্ষণের মধ্যে। রঞ্জু ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো, তারপর বলল, জালু মামা চলে গেছে না? কি হবে আমাদের? আমরা একা একা। জালু মামা চলে গেছে, বেশ হয়েছে। কেমন করে বলছিস তুই ভালো হয়েছে? আশ্চর্য। জালু মামা থাকলে একটা বাড়তি যন্ত্রণা। এইটা করিস না, ওইটা করিস না। এখন ভাব, আমরা স্বাধীন, যা ইচ্ছা তাই করব। এখানে স্বাধীনভাবে করবিটা কি তুই? কি করার আছে এখানে? দেখার মতো কিছু আছে? ছাদু মিয়া আছে। ফাসলামি করবি না অপু। না, ফাসলামি করছি না, ভালো করেই বলছি। এর আগে অমন কালো দাঁত দেখেছিস? বল, দেখেছিস? সেটা ঠিক। দাঁত কেমন করে অমন কালো হয় কে জানে। আমাদের জ্ঞানের সাগর রঞ্জু এটা জানে না দেখে আমি বেশ অবাক হলাম। একটু স্বাভাবিক কথাবার্তা বলে রঞ্জুকে একটু চাঙ্গা করা গেছে। আর একটু চাঙ্গা করার জন্য বললাম, এই রঞ্জু, চল বাইরে যাই, বাইরে থেকে একটু হেঁটে আসি, জায়গাটা কীরকম একটু দেখি। রঞ্জু বলল, খাওয়া দাওয়া করে তারপর বের হবো, এখন সে একটু ঘুম দিই। ঘুম?
আমি যথেষ্ট অবাক হয়ে বললাম, এখন তুই ঘুমাবি? হ্যাঁ, সারা রাত ট্রেনে ঘুমাই, এখন একটু ঘুমিয়ে নি। তোর ঘুম আসবে? আসবে না কেন? আর কিছু না হোক, সময়টা কেটে যাবে। ঘুম থেকে উঠে দেখবো খাওয়া রেডি। আমিও তখন ব্যাকপ্যাকটা বালিশ বানিয়ে রঞ্জুর পাশে চাদরটা বিছিয়ে শুয়ে পড়লাম। শুয়ে ঘুম আসছিল না। রঞ্জুকে বললাম, বুঝলি রঞ্জু, জালু মামা যে চলে গেল না, একদিক দিয়ে ভালোই হয়েছে। কোন দিক দিয়ে বলতো? এই ধর, জালু মামাকে ব্ল্যাকমেল করা যাবে। ব্ল্যাকমেল মানে? হ্যাঁ, ধর মামাকে ফোন করে বলবো তোকে হাসপাতালে নিতে হবে, টাকা পাঠাও। রঞ্জু কোনো উত্তর দিল না। তাকিয়ে দেখে রঞ্জু ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণের মাঝে আমিও ঘুমিয়ে গেলাম। মরার মতো ঘুমানো বলে একটা কথা আছে না, ঠিক সেরকম। এইবার সেটা বুঝতে পারলাম এটা আসলে কি, কেমন। এই প্রথমবার সেটা ভালো মতোই টের পেলাম। সাধারণ ঘুমে আমরা সবাই আবছা আবছাভাবে আশেপাশে কী হচ্ছে এটা সেটা বুঝতে পারি, স্বপ্ন দেখি। আশেপাশে যেটা ঘটে সেটা স্বপ্নের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। হালকাভাবে ঘুম ভাঙলে তারপর আধা ঘুমে শুয়েও থাকা যায়। শেষ পর্যন্ত উঠতে হয় বলে উঠে পড়ি। কিন্তু মরার মতো ঘুমে সেটা সেরকম না। হঠাৎ ধুম করে ঘুমিয়ে পড়ি আমরা। একবারে নিশ্ছিদ্র ঘুম, মাঝে কোনো কিছু নাই। ঘন্টার পর ঘন্টা ঘুম, এরপর দুম করে আবার ঘুম ভেঙে যায়। আজকে আমার ঠিক সেইটা হলো। একদম একদম দুম করে ঘুমিয়ে গেলাম, আবার দুম করে জেগে উঠলাম। জেগে ওঠার পরই আমার যেটা প্রথমে মনে হলো, আমি কোথায়? চারিদিকে তো অন্ধকার কেন? রঞ্জু আমার পাশে শুয়েছিল। অন্ধকারে হাত দিলাম, দেখি সত্যিই একজন শুয়ে আছে। রঞ্জু ছাড়া কে হবে? তাই আমি ধাক্কা দিলাম, এই রঞ্জু ওঠ। রঞ্জু উঠল না, ঘুমের মধ্যে শব্দ করলো। আমি তখন উঠে বসলাম এবং আবছা আবছাভাবে ঘরটা দেখলাম এবং বুঝতে পারলাম আমরা দুপুরের দিকে ঘুমিয়েছিলাম, এখন খুব সম্ভব রাত হয়ে গেছে। প্রথমেই মনে হলো ছাদু মিয়া রাত পর্যন্ত আমাদের ঘুমাতে দিল কেন? ঘুম থেকে ডেকে তুলে খেতে দিবে না? বাইরে কি ব্যাপারটা তো দেখা দরকার। কিন্তু রাতের বেলা বাইরে যেতে একটু ভয় ভয়ও করছিল। তাই এবারে রঞ্জুকে জোরে ধাক্কা দিয়ে তুললাম এবং মোটামুটি চিৎকারই দিলাম ওকে ঘুম থেকে ডেকে তোলার জন্য। রঞ্জু ঘুম থেকে উঠে আমার থেকেও বেশি ভ্যাবাচাকা খেয়ে গেল। কাঁদো কাঁদো গলায় বলল, কী হয়েছে? কী রে, এত অন্ধকার কেন এখানে? রাত হয়েছে তাই অন্ধকার হয়েছে। আমরা রাত পর্যন্ত ঘুমিয়েছি? হ্যাঁ। ছাদু মিয়া আমাদের ডাকতো না কেন? বুঝতে পারছি না, চল তো বাইরে গিয়ে দেখি। হাঁটতে হাঁটতে বিছানা থেকে নামলাম, তারপর খুব সাবধানে দরজার দিকে এগোলাম। সাবধানে দরজা খুলে মাথা বের করে উকি দিলাম। ভেবেছিলাম দেখবো সামনের ছোট ঘরটার ভেতরে আলো জ্বলছে, কিন্তু সেটাও ঘুটঘুটে অন্ধকার। ডাকলাম, ছাদু মিয়া, ছাদু মিয়া। কোনো উত্তর নাই। রঞ্জু বলল, এই শোন না, ছাদু মিয়া না ডেকে ছাদুর চাচা ডাকতো। যদি আমার মনে হয় না কিভাবে ডাকছি সেটা খুব একটা জরুরি, তারপর আমি ডাকলাম, ছাদু চাচা, ছাদু চাচা। এবারেও কোনো উত্তর নাই। আরও জোরে ডাকলাম, ছাদু চাচা। কোনো উত্তর নাই। এবার গলা ফাটিয়ে দেখলাম, কোনো উত্তর নাই। বুঝে গেলাম ছাদু মিয়া ধারের কাছে নাই। থাকলে আমার ডাক না শুনে কোনো উপায় ছিল না। রঞ্জু আমার হাত ধরে ভয়ে গলায় বলল, কি হলো রে? ছাদু মিয়া নাই। নাই? নাই কেন? বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে জালু মামার টাকা নিয়ে পালিয়েছে। পালিয়েছে? কোথায় পালিয়েছে? জানি না, আমি নিজেও এখনও বিশ্বাস করতে পারছি না যে ছাদু মিয়া নাই। ছাদু মিয়া না থাকলে যে কি হবে সেটা আমি নিজেও চিন্তা করতে পারছি না। তাও রঞ্জুকে বললাম, আয় একটু খুঁজে দেখি। চল। ঘুটঘুটে অন্ধকারে আমি আর রঞ্জু একটু এগিয়ে গেলাম। দিনের বেলাতেই জায়গাটা ছিল প্রচণ্ড গা ছমছমে, রাতের বেলা রীতিমতো ভয়ঙ্কর। আমরা এদিক সেদিক গেলাম। অন্ধকারে যাওয়া খুব একটা সোজা না, কখনো গাছে ধাক্কা খাচ্ছি তো কখনো ঝোপে পা দিচ্ছি, কখনো মুখের উপরে একটা গাছের লতা লাগছে। গলা উঁচিয়ে ছাদু মিয়াকে বেশ কয়েকবার ডাকলাম। শেষ পর্যন্ত বুঝতে পারলাম ছাদু মিয়া ধারে কাছে নাই। রঞ্জু হাল ছেড়ে বলল, নাই, ছাদু মিয়া নাই, চল ফিরে যাই। আমরা হাতড়ে হাতড়ে ফিরে আসার সময় হঠাৎ কিছু একটা আমাদের পাশ দিয়ে ছুটে গেল। বিড়ালের মতো ছোট না, আরও বড়। কুকুরের মতো বড়ও না, আরও ছোট। যাওয়ার সময় হিংস্র একটা শব্দ করলো। রঞ্জু চিৎকার করে বলল, আহ, কি হলো?
আমি বললাম, এই তাড়াতাড়ি আই। দুজনে তখন দৌড়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। অন্ধকারে কিভাবে ঠিক জায়গায় এসে ঠিকভাবে দরজা লাগিয়ে ঢুকেছি, সেটা রীতিমতো রহস্য। হাতড়ে হাতড়ে বিছানাটা বের করে সেটাতে বসলাম। রঞ্জু কাঁদো কাঁদো গলায় বলল, এখন কি হবে রে? আমারও গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছিল, কিন্তু দুজনে একসাথে কাঁদো কাঁদো হয়ে কোনো লাভ নাই। তাই আমি গলাটাকে শান্ত রেখে বললাম, কি আর হবে, বুঝাই তো যাচ্ছে যে ছাদু মিয়া আর আসবে না। কাজেই যা করার নিজেদেরকেই করতে হবে। নিজেরা কি করব? নিজেরা এই অন্ধকারে তো ধাক্কাধাক্কি করে লাভ নেই। আর আগে মোমবাতিটা জ্বালাই। আমি অন্ধকার হাতড়ে হাতড়ে আমার ব্যাকপ্যাক বের করলাম। ভেতর থেকে একটা মোমবাতি বের করে রঞ্জুর হাতে দিয়ে ম্যাচটাও বের করলাম। একটা ম্যাচের কাঠি বের করে মোমবাতিটা জ্বালানোর চেষ্টা করলাম। মোমবাতি জ্বলার আগে ম্যাচের কাঠি নিভে গেল। কিন্তু ম্যাচের কাঠি নিভে যাওয়ার আগে সেই অল্প আলোতে রঞ্জুর ভয় পাওয়া শুকনা মুখটা দেখে বুঝতে পারলাম, না, বেশ ভালো বিপদে পড়েছি আমরা। কয়েকটা ম্যাচের কাঠি নষ্ট করার পর শেষ পর্যন্ত মোমবাতিটা জ্বালাতে পারলাম এবং মাথার কাছে রাখা টেবিলের ওপর বড় একটা কাঠের বাক্সের উপরে রেখে একজন আরেকজনের দিকে তাকালাম। ঘরটাতে যখন প্রথম ঢুকেছিলাম তখন বিচিত্র তেমন কিছু মনে হয়নি, কিন্তু এখন ঘরটাকে কেন জানি অন্যরকম লাগছে। আমি রঞ্জুর দিকে তাকালাম, রঞ্জু আমার দিকে তাকালো। মোমবাতির আলোতে রঞ্জুকে অদ্ভুত দেখাচ্ছে। নিচ থেকে আলো এলে মানুষের চেহারা পাল্টে যায়। রঞ্জু বলল, এখন কি হবে রে? আজ রাত্রে এখানে কাটাতে হবে, ভোর হলে দেখতে হবে কি করা যায়। রাত কাটাবো? কি খেয়ে কাটাবো? চিড়া খেয়ে। মনে নাই চিড়া এনেছি আমরা? শুধু চিড়া? হ্যাঁ, চিড়া আর পানি। আবার কি খাবি তুই? আর বাথরুম? জানলা, জানলা দিয়ে। বড়টা? বড়টা বন্ধ। দিনের আগে বড়টা বন্ধ। যদি ইমার্জেন্সি হয় সেটা পরে দেখা যাবে, এখন আর ভাবতে পারছি না। আমি আর রঞ্জু ব্যাকপ্যাক থেকে চিড়ার প্যাকেট বের করলাম। এক মুঠ চিড়া মুখে নিয়ে চিবাতে থাকি। আগে কখনো শুকনা চিড়া মুখে দিয়ে চিবাইনি। এটার স্বাদ নাই, গন্ধ নাই, এটা জানতাম। রঞ্জুর সামনে যদিও ভান করতে লাগলাম এই শুকনা চিড়া আমি আগে অনেকবার খেয়েছি। আমার দেখা দেখি রঞ্জু এক মুঠ চিড়া নিয়ে চিবাতে লাগলো। দেখে মনে হলো সে চিড়া না, যেন এক মুঠ মাটি চিবাচ্ছে। যাই হোক, 2 মুঠ চিড়া খেয়ে আমরা পানির বোতল থেকে একটু পানি খেলাম। রঞ্জু পানি খেয়ে বলল, পেট ভরেনি আমার। অপেক্ষা কর, খানিকক্ষণ পর আবার খাবি, একসাথে বেশি খাবি না। কাজেই রঞ্জু অপেক্ষা করতে থাকে। সারাদিন না খেয়ে থাকার পর খাওয়ার ব্যাপারে এত নিয়মকানুন যে মানতে হবে, এটা রঞ্জু অনুমানই করতে পারেনি। আমরা ঘরের ভেতরে ফিসফিস করে কথা বলছি। হঠাৎ মনে হলো বাইরে কেউ যেন উঠানে দৌড়াদৌড়ি করছে। ভয় আমাদের জান শুকিয়ে গেল। মনে হতে থাকলো এক্ষুনি কেউ মনে হয় দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়বে। ভূতের সিনেমায় দেখেছি, শরীরের চামড়া নেই, চোখ ঠেলে বের হয়ে আসে, লাল জিভ ঝুলে আসে, মুখ থেকে কষ বের হয়, এরকম কিছু প্রাণী। অবশ্য সেরকম কিছুই হলো না। মাঝে উঠান দিয়ে কিছু দৌড়ে যাচ্ছে, আবার এরকম ছুটে যাচ্ছে, এরকম একটা শব্দ পেলাম। আমাদের আত্মা শুকিয়ে যাচ্ছে, তবে কিছুই করার নেই। কোনো মতে দুইজনে বিছানার উপর গুটিসুটি মেরে শুয়ে রইলাম। হঠাৎ শুনতে পেলাম আমাদের জানলার নিচে দাঁড়িয়ে বাইরে কেউ একজন মানুষের গলায় কথা বলল। আমি আর রঞ্জু তো ভয়ে চিৎকার করে উঠলাম। জানলার বাইরে গলার স্বরটা আবার শুনতে পেলাম। তারপর সেটি কাতর স্বরে চিৎকার করতে লাগলো। আমরা কখনো আগে শেয়ালের ডাক শুনিনি, কিন্তু কিভাবে আমরা বুঝে গেলাম এটা নিশ্চয়ই শেয়ালের ডাক। শেয়াল যে মানুষের মতো এভাবে ডাকে, আমরা সেটা কখনো বিশ্বাস করতাম না যদি না নিজের কানে শুনতাম। সবচেয়ে বিচিত্র যে ব্যাপারটা হলো সেটা হলো আমাদের জানলার নিচ থেকে শেয়ালের ডাক শুনে একটু দূরে আরেকটা শেয়াল ডেকে উঠল। তার ডাক শুনে আরেকটা, সেটা শুনে আরেকটা, এরপরে সবগুলো শেয়াল একসাথে ডাকতে লাগলো। শেয়ালের ডাকের মাঝে কি জানি আছে জানি না, কিন্তু সেটা শুনে বুকের ভেতরে কেমন যেন একটা ভয় আর একাকী ভাব চলে আসে। আশ্চর্য ব্যাপারটা। শেয়ালের ডাক শেষ হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করে শুনলাম গাছের ডাল ধরে কে যেন ঝাঁকাচ্ছে।
গাছের ডালে এক ধরনের ছুটাছুটি হতে থাকে। শুধু তাই না, এরপর হঠাৎ করে আমাদের ঘরের ছাদে ধূপধাপ শব্দ শুরু হয়ে গেল। আমি আর রঞ্জু ফ্যাকাশে মুখে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকি। রঞ্জুকে সাহস দেওয়ার জন্য আমি ফিসফিস করে বললাম, ভয় পাস না, নিশ্চয়ই বানর হবে। বানর কী করে এত রাতে? নেচার প্রোগ্রামে আমি দেখেছি বানর রাতে ঘুমায়। এদের ঘুম আসছে না, তাই রাতে বের হয়েছে ঘুরতে। রঞ্জু নাক কুচকে বলল, কীরকম গন্ধ দেখেছিস? আমি এবার লক্ষ্য করলাম কেমন একটা গন্ধ, পোলাওয়ের চালের মতো গন্ধ। জীবনে যত ভূতের গল্পের বই পড়েছি, যত সিনেমা দেখেছি, সবগুলো আমার একটার পর একটা মনে পড়তে থাকলো। আমি আর রঞ্জুর পাশাপাশি বসে রইলাম। আস্তে আস্তে এই ভয়ঙ্কর বিষয়গুলোতেও একটু একটু করে অভ্যস্ত হতে থাকলাম। তখন আবার একটু চিরা আর পানি খেয়ে নিলাম। একটা মোমবাতি জ্বলে শেষ হবার পর আরেকটা মোম জ্বালিয়ে দুইজন বিছানায় শুয়ে পড়লাম। চারপাশে নানান রকম শব্দ, ঝিঝি পোকার কোনো ক্লান্তি নাই, ডাকছে তো ডাকছেই, ডাকছে তো ডাকছেই। যদি আমাদের জ্ঞানের সাগর রঞ্জু বলেছে ঝিঝি পোকা ডাকে না, তার পা ঘষে ঘষে শব্দ তৈরি করে। আমার অবশ্য সেটা বিশ্বাস হয় না। পা ঘষে ঘষে কি এত শব্দ তৈরি করা সম্ভব? আমি তো পা ঘষে কোনো শব্দই তৈরি করতে পারি না। যাই হোক, কোনোভাবে রাতটা কাটাতে হবে। কাটাতে পারবো বলে মনে হচ্ছে না, কিন্তু সেই চেষ্টা করা ছাড়া আবার কী বা করতে পারি। যখন লাল ডুরে শাড়ি পরা একটা মেয়ের সাথে আমাদের দেখা হলো, এবং সেটা ভালো হলো নাকি খারাপ হলো আমরা সেটা তখনও জানি না। জানবো এই পর্বে না, আগামী পর্বে। বাই।